আকাশে তাজা নীলিমায় মৃদু কুয়াশা ছড়িয়ে পড়েছে, যেন পৃথিবী ঘুমাতে যাচ্ছে। বাতাসে শীতলতা, আর তাতে মোড়ানো শহরের প্রতিটি কোণা। গাছপালা যেন নিঃশব্দে দাঁড়িয়ে, তাদের শাখাগুলো হালকা ঝাঁকুনি খাচ্ছে। রাতের অন্ধকারে এক ধরনের নীরবতা ছড়িয়ে পড়েছে। আকাশে চাঁদ তার হালকা সোনালি আলো ছড়িয়ে দূরে দূরে কিছু কিছু তারা মিটমিটে আলো বিচরণ করছে। রাত বেশি না হলেও কুয়াশার মাঝে রাত যেন আরো বেশি গভীর এবং অন্তর্নিহিত মনে হচ্ছে। কালসার মঞ্জিল একটি বিলাসবহুল আধুনিক ডুপ্লেক্স বাড়ি। চারপাশে থাকা সুরক্ষিত এবং নান্দনিক প্রাচীরটি কংক্রিট ও সজ্জিত প্ল্যানের মিশ্রণ নির্মিত, যেখানে কিছু অংশে সবুজ গাছগাছালি সৃজনশীল সংযোজন করা হয়েছে। প্রাচীর জুড়ে সূক্ষ্ম আলোর ব্যবস্থা রয়েছে, যা রাতেও এর সৌন্দর্য বাড়াচ্ছে। বাড়ির চারপাশে সুসজ্জিত বাগান, গাছপালা এবং ফুলের নকশা বাড়ির সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। উমাইরের চলন্ত গাড়িটি এক বিশাল এরিয়া জুড়ে গঠিত কাউসার মঞ্জিলের সামনে আসে, যার সামনে আছে দুর্দান্ত নকশায় তৈরি প্রবেশদ্বার, যা আভিজাত্যের প্রতীক। তার গাড়ি আসার সাথে সাথে গেট দারোয়ান দ্রুত গেট খুলে দিল। উমাইর বাড়ির মধ্যে প্রবেশ করে থামায়। তারপর এক ঝটকায় গাড়ির দরজা খুলে সে বেরিয়ে এসে হাঁটতে শুরু করলো। তার হাঁটার মাঝেই তার দৃঢ়তা ফুটিয়ে তোলে। বাড়ির গেটের সামনে দুই ধারে বডিগার্ডরা সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। তারা উমাইরকে মাথা নত করে সম্মান জানালো। এতে উমাইর কোনো গুরুত্ব না দিয়ে কাউসার মঞ্জিলে প্রবেশ করতে থাকলো। কাউসার মঞ্জিলে অত্যাধুনিক বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির দেয়ালের নকশায় আধুনিক স্থাপত্যের শিল্পকর্ম ফুটে উঠেছে। দেয়ালে ব্যবহার করা হয়েছে বড় আকৃতির কাচের জানালা, যা প্রকৃতির আলো প্রবেশের সুযোগ বাড়িয়ে ঘরটিকে উজ্জ্বল এবং উন্মুক্ত করে তুলেছে। এর সঙ্গে রয়েছে চমৎকার কাঠের প্ল্যানিং, যা পরিবেশের উষ্ণতায় ছোঁয়া এনে দিয়েছে। উল্লম্ব বাগানে সবুজাভ অংশ এবং সূক্ষ্ম আলোর ব্যবস্থা বাড়িটিকে নান্দনিকতায় এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পুরো পরিবেশটি এমনভাবে সাজানো হয়েছে যেন প্রকৃতির সঙ্গে আধুনিকতার এক অনন্য মেলবন্ধন তৈরি করা হয়েছে। দেয়ালের পেছনে সাজানো বাগান এবং লাইটিংয়ের জন্য বাড়িটি উজ্জ্বল প্রাণবন্ত করে তুলেছে। বাড়ির বাম পাশের কাছে সুইমিং পুল, আর ডান পাশের বাগানে বসার জায়গা, যা খুব আকর্ষণীয় এবং আরামদায়ক। সোফা সেট কুশন সহ রাখা হয়েছে। তার মাঝে কাচের টেবিল, চারপাশে ফুলের টব, তার পাশে ঝর্ণা, যার মাঝে মাঝে ল্যাম্প দিয়ে রাতের জন্য আলোকসজ্জা করা হয়েছে। বাগানে সমানভাবে কটা ঘাস, বড় গাছপালা এবং নানান ধরনের রঙিন ফুলের গাছে সাজানো। বাসার চারপাশে এমনভাবে লাইটিং করা যা এই কুয়াশাচ্ছন্ন রাতেও সব স্পষ্ট। শহরের বুকে এই বাড়িটি যেন বিলাসিতা এবং রুচিশীল লতায় স্পষ্ট হয়ে উঠেছে। উমাইর বাসার মধ্যে প্রবেশ করার সাথে সাথে সব স্টাফরা নিজেদের কাজ ফেলে তাকে আগে সম্মানের সাথে সালাম জানালো। উমাইর তাদের সাথে কোনো প্রকার বাক্য ব্যয় না করে শুধু এক স্টাফকে তার জন্য এক কাপ ব্ল্যাক কফি দিতে বলে। গ্র্যান্ড সিঁড়ি দিয়ে দোতলায় তার রুমে চলে গেল। অনেকক্ষণ কান্না করার পর আশুরা বেগম নিজেকে শান্ত করলেন। তটিনীও তাকে একটু সময় দিল। কতদিন পর তাদের কথা হচ্ছে, এমন আবেগপ্রবণ হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়। তারপর তটিনী বাসার হালচাল সম্পর্কে জানতে চাইল। আশুরা বেগম জানালেন সবাই ঠিকই আছে। তার বাবা তাকে সন্দেহ করে মাঝে মধ্যে যে সে কোথায় আছে এইটা তিনি জানেন, এবং এইটাই নিয়ে মাঝে মাঝে ঝামেলা করে থাকেন। তটিনী তারপর আর তেমন কিছুই বলল না, কারণ সে জানে যে তার আব্বু কেমন। তারপরও সে তাকে অনেক ভালোবাসে। বাবা মা যত খারাপই হোক বা যত অত্যাচারী করুক, তাও তাদের কখনো পর করা যায় না।
আর ঘৃণা তো দূরের কথা। এইটা ভেবেই তটিনী দীর্ঘশ্বাস ফেলল। এরপর তটিনী তার মাকে জিজ্ঞেস করলো যে তাকে খোঁজার জন্য তাদের বাসায় কেউ আসে নাকি। আশুরা বেগম উত্তর দিলেন, তুই সেই রাতে বাসা থেকে বের হয়ে যাবার পর মাঝরাতে তোকে খুঁজতে স্বয়ং কায়সার উমায়ের ত্যাগী নিজে এসেছিল। আর আমাদের বাড়ির পাশে তার দুটা বডিগার্ড মাঝে মধ্যে দেখা যায়। তোর ছবি চাচ্ছিল, কিন্তু তুই তো কখনো ছবি তুলিস না কোথাও, আর না তো অন্য কারো কাছে আছে। আর যাও বা আছে তা সব তোর ফোনে আছে। তারপর তিনি একটু থেমে জিজ্ঞাসা করলো, মা, তুই এখন কোথায় থাকছিস? আর সব কিছু ঠিক আছে তো? উমায়ের যে তাকে খুঁজতে তার কলেজ পর্যন্ত চলে এসেছে এটা আর তার মাকে বলল না। তিনি আগে দুবার স্টক করেছেন। আর আশুরা বেগম যতই বলুক বাসার সবাই ঠিক আছে, তাও সে জানে তার মা ঠিক নেই। সে চায় না তার মেয়ে তাকে নিয়ে চিন্তা করুক। তো তিনি সবই বোঝে। সে তাই আর কিচ্ছু বলে না, নতুন করে টেনশনে ফেললো না। শুধু দীপা সামিয়া এদের কথা জানালো আর তার বিষয় টুকটাক কিছু যে কোথায় থাকছে এইসবই বলল। সব শুনে কিছুক্ষণ নীরব রইলেন আশুরা বেগম, যেন শব্দগুলো ভেবে চিন্তে গুছিয়ে নিচ্ছিলেন তিনি। তারপর গভীর ধীর অথচ মমতাময় কণ্ঠে বললেন, জীবনে যাই হোক না কেন নিজেকে সব সময় শক্ত আর ধৈর্যশীল রাখবি মা। প্রতিটা দিন এক একটা নতুন অধ্যায়ের মতো, নতুন পৃষ্ঠার মতো। যত উল্টাবি তত নতুন কিছু আসবে সামনে। কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো হতাশা, আবার কখনো শিক্ষা। জীবন সব কিছুর মধ্য দিয়েই তোকে কিছু না কিছু শেখাবে। ভালো মন্দ যাই আসুক, আর তার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবি। মনে রাখিস, কেউ পাশে থাকুক বা না থাকুক, এই মা তোকে কোনো দিন একা ফেলে যাবে না। আমার দোয়া সবসময় তোর সঙ্গে আছে। আর শোন, নিজেকে কখনো অবহেলা করবি না। নিজের যত্ন নিবি, নিজেকে ভালোবাসবি। কারণ তুই যদি নিজেকে ভালো না বাসিস, তবে অন্য কেউ কেমন করে তোকে ভালোবাসবে? তটনি চুপচাপ শুনছিল। আশুরা বেগমের প্রতিটি শব্দ যেন তার বুকের গভীরে গেঁথে যাচ্ছিল। অজান্তেই চোখের কোণে জমে ওঠে জল। ফোনের ওপাশ থেকে দেখতে পেল না আশুরা বেগম, কিন্তু অনুভব করলেন। তারপর আশুরা বেগম আর বেশি কথা বাড়ালেন না। সাফায়েত শেখের বাসায় চলে আসার সময় হয়ে গেছে। এসে যদি সে কথা বলা দেখে তো কেলেঙ্কারি বেঁধে যাবে। তটিনীও আর কিছু বলল না। আর আশুরা বেগম জানালো তার সময় পেলে সে ফোন দেবে তাকে, তা না হলে সে চিন্তায় থাকবে। তটিনীও তার কথায় সায় দিয়ে নিজের খেয়াল রাখতে বলে কল কাটলো। অথচ তারা জানতে পারলো না তাদের এই কলে উমাইরকে হার কত সহজ করে দিল তটিনীকে খুঁজে পেতে। উমাইর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো। এমন সময় একটা মাঝবয়সী মহিলা স্টাফ তার জন্য কফি এনে রুমের দরজা নক করলো। উমাইর তোয়ালে নিয়ে মুখ মুছে সেটা কাঁধে রেখেই দরজা খুলে কফির কাপ হাতে নিল। স্টাফটি মাথা নিচু করে তাকে জানালো, স্যার, বড় স্যার আপনাকে নিচে ডেকেছেন। উমাইর আগে থেকেই জানতো এমনটাই হবে, তাই উত্তর দিল, তার সাথে আগামীকাল সকালে দেখা করছি, তাকে জানিয়ে দিয়েন। এখন আপনি যেতে পারেন। স্টাফটি না যে সেইভাবেই মাথা নিচু করে আমতা আমতা করে বললেন, আপনাকে এখনই যেতে বলেছেন, নাই তিনি খুব রাগ করবেন। উমাইর ললাটে ভাঁজ ফেলে বিরক্ত সহকারে কণ্ঠে গম্ভীর্য বজায় রেখে কিছু একটা ভেবে জবাব দিল। আচ্ছা, আপনি যান, আমি দেখছি। বলেই তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কাউসার মঞ্জিরের লিভিং রুমে সোফায় বসে আছেন কাউসার ওয়াসিম মাহমুদ। তার পাশে দাঁড়িয়ে আছে তখনকার সেই স্টাফটি। তিনি উমাইরের সাথে হওয়া তার কথোপকথন ওয়াসিম মাহমুদকে জানালেন। তিনি জানতেন এমনই হবে। যার ঘাড়ের রক একটা বেঁকা, সে কি আর সোজা কথায় আসার মানুষ? আর সে যখন দেখেছে বলেছে, তার মানে সে যে আসবে তিনি জানেন। তার ভাবনায় কিছুক্ষণ মাঝেই উমাইর উপস্থিত হলো। ওয়াসিম সাহেব উমাইরকে বসতে বললে
তাদের জন্য স্টাফকে 2 কাপ কফি দিতে বললেন। স্টাফটিও কোনো প্রকার বাক্য ব্যয় না করে মাথা নিচু করে তাদের জন্য কফি বানাতে চলে গেল। ওয়াসিম মাহমুদ চোখের চশমা খুলে সেটা পকেটে থেকে রুমাল বের করে মুছে আবার চোখে পড়লেন। তারপর একটু নড়ে চড়ে কথা সাজিয়ে নিলেন। এবার উমাইরের দিকে তাকিয়ে বললেন, এসব কি শুনছি উমাইর? তুমি কি ধরেই নিয়েছো মেয়েটাকে ধরেই ছাড়বে? এতক্ষণ উমাইর তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার কার্যকলাপ দেখছিল। সে যেন জানতো এমনটাই তিনি বলবেন, তাই খুব স্বাভাবিকভাবে উত্তর দিল। ধরবো তো অবশ্যই, কিন্তু ছাড়বো কি বলতে পারছি না। তার এমন কথায় ওয়াসিম মাহমুদ খুবই হতাশ হলেন। সে কি আর এমনি বলে যে এই ছেলের একটা ঘাড়ের রগ বেঁকা? এবার তিনি কণ্ঠে দৃঢ়তা এনে গম্ভীর্যের সঙ্গে বললেন, এসব বাদ দিয়ে আগামীকাল থেকে তুমি একে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও পদে জয়েন করেছো, তাই জানি। এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। আর যা হবার হয়ে গেছে, এসব বাদ দাও। তার এমন কথায় উমার দাঁড়িয়ে পড়ল। বর্জ্য গম্ভীর কণ্ঠে দৃঢ়তার সাথে রাগ মিশিয়ে বলল, আপনি কি জানেন না সে আমার জীবনে কি ছিল? আর তার এমন অবস্থার জন্য যে দায়ী, তাকে ছেড়ে দিতে বলছেন? কখনোই না। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তো নাই। তাকে তো খুব শীঘ্রই ধরবো। আর আপনাকেও আমার অফিসে জয়েন করার নিয়ে চিন্তা করা লাগবে না। আগামীকাল থেকেই আমি জয়েন করছি। বলেই সিঁড়ি দিয়ে গটগট করে হেঁটে তার রুমে চলে গেল। উমাইরও চলে যাওয়ার পানে তাকিয়ে ওয়াসিম মাহমুদ একটা দীর্ঘশ্বাস ফেললেন। শুধু সামনে কি হবে তা দেখার পালা। নভেম্বর মাস বিদায় নিয়ে ডিসেম্বর মাসের আজ 15 দিন, বছরের শেষ মাস। আর মাত্র কয়দিন বাদেই নতুন এক বছরের আগমন। এই মাসে চারদিকে একটা উৎসব মুখর পরিবেশ হয়ে ওঠে। ডিসেম্বর মাসে ছোট্টদের বার্ষিক পরীক্ষা শেষে ছুটিতে ঘোরাঘুরির সময়। আবার রাস্তার আশেপাশে কেউ কেউ পিঠা পুলি বানাতে ব্যস্ত। চায়ের দোকানে বড়দের নানা ধরনের কথার সাথে আড্ডা দেওয়া। আবার কেউ এই শীতের ছুটিতে কে কোথায় ঘুরতে যাবে সেটা নিয়ে চিন্তা। এই মাসে দিনগুলো যেন খুব দ্রুতই চলে যায়। এই নিয়ে কত মানুষের কত অভিমান। এই কদিন সময়ে সাথে সাথে তটিনীর জীবনেও অনেক পরিবর্তন এসেছে। সেই দিন দীপার সাথে কথা বলার পর দিনই বাসা চেঞ্জ করেছে। আর বাসাটা শহরের মধ্যে হওয়ায় বাসা ভাড়া একটু বেশি হলেও তার এদিকে বেশ উপকার হয়েছে। টিউশনি শেষে রাত হয়ে গেলেও তেমন কোনো ভয় থাকে না। আর না তো বেশি সময় লাগে বাসায় যেতে। তারপর তার আসল পরিচয়ও সামিয়াকে বলেছে। সামিয়া তো তার কাছে তটিনীর পরিচয় লুকানো নিয়ে 2 দিন কথা বলাই বন্ধ করে দিয়েছিল। যে তাকে কি সে একটু ভরসা করে না? কিন্তু সে আর বেশি দিন সে রাগ ধরে রাখতে পারেনি। তটিনী ঠিকই তাকে মানিয়ে নিয়েছে। তারপর সামিয়ার কাছে তার সমস্যার কথা বলে, সাথে সাহায্য চায়। সামিয়াও এক কথায় রাজি হয়ে যায়। পরে তটিনী আর সামিয়া প্রিন্সিপালের কাছ থেকে তার পরিচয় লুকাতে সাহায্য চায়, যে তিনি যেন বলেন যে সে এই কলেজে ভর্তি হয়নি। প্রিন্সিপাল প্রথমে রাজি না হলেও সামিয়ার তটিনীর অনেক অনুরোধে মানতে বাধ্য হয়। যেহেতু সামিয়ার বাবা তার ক্লোজ ফ্রেন্ড, তাই তাদের সাথে তার ভালো সম্পর্ক, তাই আরও শুনল। তারপর সে উমাইরের অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের কলেজে এই নামের কোনো মেয়ে ভর্তি হয়নি। উমাইর এই কথা জানার পর তেমন কিছু বলেনি। সে যেহেতু নতুন তাদের অফিসে জয়েন করেছে, তাই বর্তমানে সেও অনেক ব্যস্ত আছে। তাই বলে সে হাল ছেড়ে দিয়েছে তা নয়, সে বর্তমানে তার কাজগুলো গুছিয়ে নিচ্ছে। অনিদ্রিতা ক্যাফেতে কাজ করে। এখন তেমন কেউই না থাকায় একটু বিশ্রাম নিতে বসলো। তার বসার একটু পরেই সেখানে দিবা উপস্থিত হলো। সামিয়া তার আসল পরিচয় জানলেও দিবা এখনও তার মিথ্যা পরিচয় জানে। সে এখন সামিয়াকেও বলতো না, কিন্তু প্রিন্সিপালের সাথে যেহেতু তার ভালো সম্পর্ক, তাই সাহায্যের জন্য জানানো। দিবা তার পাশে বসে বলল, আগামীকাল 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের ভার্সিটিতে বড় মেলা বসবে, তাই আমি যাব, সাথে তুমিও যাচ্ছ। তটিনী কপাল কুঁচকে বলল, না না আপু, আপনি যান, আমার যাওয়ার কি দরকার? দরকারের কি হলো? তুমি তো এখানে আসার পর ঠিক মতো কোথাও যাওনি,
কাল একটু ঘুরে আসবে, ভালো লাগবে। অনিশ্চিতা দ্বিধায় পড়ে গেল। সত্যিই তো আসার পর থেকে কাজ আর নিজের জীবন নিয়ে ব্যস্ত থেকেছে, কোথায় যাওয়া হয়নি। তবুও সে একটু আপত্তি জানিয়ে পড়ল। কিন্তু আপু ছুটি? দিবা যেন এমন প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল, মুচকি হেসে বলল। সেটা নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, আমি সেই ব্যবস্থা করেই তোমাকে আর বলতে আসলাম। ম্যানেজারের কাছ থেকে মাত্রই ছুটি নিয়ে আসলাম। তটিনী কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো। দিবার চঞ্চলতায় মুগ্ধ হলেও তার এই ধীরতায় কখনোই জিততে পারেনি সে। যাবার আগে দিবা আরও এক ধাপ এগিয়ে গিয়ে পড়ল। আর হ্যাঁ, কাল তুমি শাড়ি পরবে, তোমাকে আমি নিতে আসবো, তারপর একসাথে ভার্সিটিতে যাব। অনিদ্রিতা তখনই প্রতিবাদ করলো। না আপু, শাড়ি পরতে পারবো না। দিবা কর্ণপাত করলো না, চলে যেতে যেতে বলল। বড় বোন হিসেবে এটা আমার আদেশ। উমাইর ক্লান্ত শরীরে কাউসার মঞ্জিলে গাড়ি নিয়ে প্রবেশ করলো। এই কয়দিন সব কাজ ঠিকমতো নিজের আয়ত্তে আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে তার। উমাইর প্রথম থেকেই উচ্চবিত্ত পরিবার না থাকলেও তার দাদার ছিল অনেক সম্পত্তি। সেখান থেকে তার বাবার একা হওয়ায় সব তারই হয়। তারপর সে নিজের একার হাতে সব সামলিয়ে এত দূর পর্যন্ত আসতে পেরেছে। উমাইর বড় হওয়ার পর তার বাবার কাছে সাহায্য করলেও সে নিজে একা কিছু করতে চায়, তাই অফিসে বসতে চায়নি। কিন্তু ওয়াসিম মাহমুদ এক কথা, সে এই বাড়ির একমাত্র ছেলে, সে ছাড়া এত কিছু কে দেখবে। সাথে তার বয়স বাড়ছে, তাই তিনি চান উমাইর তাদের অফিসে বসুক। সাথে সে নিজে আলাদা কিছু করতে চাইলে করতে পারে, এতে তার কোনো অসুবিধা নেই। এতে উমাইর প্রথমে রাজি না হলেও পরে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। সে তার আলাদা কিছু করার পর অফিসে জয়েন হতে চেয়েছিল, কিন্তু ওয়াসিম মাহমুদ শুনলে তো উমাইর গার্ডকে তার গাড়ি পার্ক করতে বলেই সে গট গট করে হাঁটতে হাঁটতে তার রুমে চলে গেল। রুমে যাওয়ার আগে অবশ্যই লিভিং রুমে বসে থাকা ওয়াসিম মাহমুদের সঙ্গে কথা বলেতেই গেল। ওয়াসিম মাহমুদ বেশ খুশি হলেন তার ছেলের এমন পরিশ্রম করতে দেখে। তিনি প্রথমে খুব চিন্তা করতেন যে সে যেই জায়গায় আসতে পেরেছে এটা তার ছেলে ধরে রাখতে পারবে তো নাকি ধ্বংস করে ফেলবে। কিন্তু এখন সে আর ওইসব ভাবে না। তিনি জানেন তার থেকেও তার ছেলে বেশি বুদ্ধিমান, কিন্তু সে এক জায়গায় অবশ্যই হতাশ। খুবই হতাশ। ছেলে তার যেমন বুদ্ধিমান, রাগও তেমন আকাশ সমান। উমাইর তার রুমে এসে আগে এত শীতেও শাওয়ার নিল। তার মনে হলো ময়লার সাথে যেন ক্লান্তিও ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ শাওয়ার নেওয়ার পর টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো। এর মধ্যেই এক স্টাফ তাকে নিচে খেতে যাওয়ার জন্য বলে গেল, সাথে এটাও জানালো যে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। উমাইর আর ওয়াসিম মাহমুদ নিচে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, আর ওয়াসিম মাহমুদ ব্যবসার বিষয় নিয়ে টুকটাক এটা সেটা জিজ্ঞেস করছে। উমাইর সেই তার জবাব দিচ্ছে। সে সারা পৃথিবীর মানুষের কাছে রকচটা রাগী স্বভাবের হলেও সে যে তার বাবা আর একজনকে অনেক ভালোবাসে সে তা প্রকাশ না করলেও ওয়াসিম মাহমুদ তা জানেন। কাউকে ভালোবাসলে মুখে প্রকাশ করার প্রয়োজন পড়ে না, তাদের ব্যবহারের মধ্যেই তা প্রকাশ পায়। ওয়াসিম মাহমুদের খাওয়া শেষ হয়ে গেলে সে উমাইরের খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করলো। তারপর যখন দেখলো উমাইরের খাওয়া শেষ হয়ে গেছে, তখন তিনি গলা খাকারে দিয়ে গলা পরিষ্কার করার মতো করে নিয়ে বললেন, ভাবছিলাম আগামীকাল তোকে দেখতে যাব হসপিটালে। উমাইর খাওয়া শেষ তার রুমে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার বাবার কথা শুনে থেমে গেল। অতঃপর সে গম্ভীর কণ্ঠে উত্তর দিল। আচ্ছা। তার এই কথা শুনে ওয়াসিম মাহমুদ তার পরের কথাটা বললেন। আমি চাই তুমিও আমার সাথে চলো। মুহূর্তেই উমাইরের চোয়াল শক্ত হয়ে এলো। সে গম্ভীর্যপূর্ণ কণ্ঠে হিসিয়ে বলল, তার এই অবস্থার জন্য যে দায়ী তাকে ধরে শাস্তি নিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি তার সামনে যাব না। ওয়াসিম মাহমুদ জানতেন তিনি এই উত্তরই পাবেন, তারপরও বললেন, কবে যে সব ঠিক হবে তিনি শুধু এখন এটাই ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। উমাইর আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সে চলে গেল গটগট পায়ে তার রুমে। উমাইর রুমে এসে কাউচের উপর থেকে ফোন হাতে দেয় ল্যাদকে কল দেওয়ার জন্য, আর তার আগেই
দেখে লেদ তাকে 11 বার কল দিয়েছে। সে কল ব্যাক করতে যাবে, তার আগেই আবার কল বেজে ওঠে। সে আর দেরি না করে সাথে সাথে কল রিসিভ করে। তার কল ধরার সাথে সাথেই ওপাশ থেকে লেথের উচ্ছ্বাসিত কণ্ঠের কথা ভেসে আসে। হ্যালো বস, ভালো একটা খবর আছে। হুমায়ের গম্ভীর কণ্ঠে জানতে চাইল। কি খবর? লেথ বলতে শুরু করলো। সেদিন সেই মেয়ের বাসায় ছবি না পেলেও আপনার কথা মতো তার মায়ের ফোন নাম্বার হ্যাক করা হয়েছিল। ওই কয়েকদিনে একটা নম্বর থেকে তাকে প্রায় অনেকক্ষণ ধরে কথা বলা দেখা যায়। আমি লোকেশন ট্র্যাক করে দেখেছি, এটা শহরের দিকে দেখাচ্ছে। আর এতক্ষণ ধরে কথা বলার মতো শহরে তাদের তেমন কোনো আত্মীয় নাই, তাই এটা যে তার মেয়ের নাম্বার তা কোনো সন্দেহ নাই। উমায়ের তার কথা শুনে বাঁকা হাসলো। তারপর লেথকে তার কি করতে হবে সেই কাজ বুঝিয়ে দিয়ে কল কাটলো। মোবাইলটা আবার কাউচের উপর রেখে 2 হাত ট্রাউজারের পকেটে রেখে বাঁকা হেসে বলল, খুব হয়েছে লুকাচুরি, এইবার সামনে আসার পালা, তারপর তো হবে আসল খেলা। বলে ঠোঁট দিয়ে শীষ বাজাতে বাজাতে ব্যালকনির দিকে গেল। তার এই শীষ বাজানো যেন অশুভ লক্ষণ প্রকাশ করছে। সাধারণত কোনো মানুষ এই শীষের শব্দে গা হিম হয়ে যাওয়ার অবস্থা হবে নিশ্চিত। এই নিশুতি রাতে এমন শীষ বাজানো যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। একটা অন্ধকার রুম, যার কোনো জানালা নেই, আছে শুধু একটি মাত্র দরজা, যা মানুষ যাতায়াত করার জন্য। সেই ঘরে টিমটিম করে জ্বলছে একটা লাইট, আর আবছা আলোয় দেখা যাচ্ছে একটা রমণী হাত বাঁধা, সাথে মুখে টিপ লাগানো, অচেতন অগোছালো অবস্থায় চেয়ারে বাঁধা। সুন্দর করে পরা গায়ের কালো রঙের হালকা সিল্কি শাড়িটা আর তেমন সুন্দরভাবে নেই। পরিপাটি করে সুন্দরভাবে পিঠ সমান চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে, তার জন্য চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এমন সময় সেই রুমে শীষ বাজাতে বাজাতে প্রবেশ করে উমায়ের। তার পিছে আছে 2টা বডিগার্ড, তাদের মধ্যে একজনের হাতে আছে বালতি, যাতে পানি, না শুধু পানি না, বরফ মেশানো পানি। বালতি হাতে থাকা বডিগার্ডের দিকে তাকিয়ে তাকে চোখের ইশারা করতে দেরি হলেও তার হাতে থাকা বরফ মেশানো পানি সেই রমণীর গায়ে ফেলতে দেরি হলো না। একে তো ডিসেম্বর মাসের হাড় কাঁপানো শীত, আবার বরফ মেশানো পানি। রমণী সাথে সাথে চেতনা ফিরলেও যেন সে ঠান্ডায় জমে যেতে শুরু করলো। উমাইর লেথকে আদেশের স্বরে বলল, খুব হয়েছে হাইড অ্যান্ড সিক খেলা। মহারানীর মুখের সামনে চুলগুলো সরিয়ে দে, এবার তার মুখটা দর্শন করে নি। লেথ উমাইরের আদেশ মতো ধীর পায়ে এগিয়ে এলো। তার আঙুলগুলো সাবধানে রমণীর মুখের সামনে ঝুলে থাকা চুল সরিয়ে দিল। সাথে সাথেই সময় যেন কিছু মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। হালকা আলো আধারিতে রমণীর মুখের রেখাগুলো স্পষ্ট হয়ে উঠতেই উমাইরের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে গেল। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে সে ধীর অথচ কঠোর কণ্ঠে লেথের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই নিশ্চিত এটাই সেই মেয়ে? লেথ কোনো সময় নষ্ট না করে তার হাতের ফোনটা উমাইরের দিকে বাড়িয়ে দিল। পর্দায় ঝলসে উঠল লোকেশন ট্র্যাকিং, স্পষ্ট প্রমাণ যে এই মেয়েই সেই নির্দিষ্ট জন যার সন্ধানে তারা এতদিন ছিল। উমাইর ঠোঁটের এক পাশে বিদ্রুপের ছাপ টেনে হালকা হাসলো। ধীরে ধীরে সামনে রাখা চেয়ারের কাছে এগিয়ে গেল। গায়ে কালো জ্যাকেট খুলে অনায়াসে ভঙ্গিতে চেয়ারের মাথার উপর রাখলো। এরপর এক পা অন্য পায়ের উপর তুলে আরামদায়ক ভঙ্গিতে বসে পড়ল। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের মাঝে রাখলো। লাইটার দিয়ে আগুন ধরিয়ে এক টান দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর্যপূর্ণ এক ভারিষ্কি কণ্ঠে বলে উঠল, তোর জাহান্নাম জীবনে প্রবেশ করার স্বাগতম। তারপর আবার এক টান দিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছাড়লো বাতাসে। চোখে একরাশ তাচ্ছিল্য নিয়ে সামনে মেয়েটির দিকে তাকিয়ে একপাশে বাঁকা হাসল। কণ্ঠস্বরে ধাতব সুর এনে হ্যাস্কি টোনে বলল, মিস অনদ্রিতা ওরফে ততিনী। এক মুহূর্তে নীরবতায় সমস্ত ঘরটাকে আচ্ছন্ন করে ফেলল, যেন বাতাসও শিহরিত হয়ে উঠছে।
রাত প্রায় 10টা, আর শীতের রাতের 10টা বাজা মানে প্রায় মাঝরাত। একে তো গায়ে পাতলা সিল্কের শাড়ি, তার উপর বরফ মেশানো পানি গায়ে ছুঁড়ে ফেলায় তটিনী সারা শরীর ভিজে গিয়েছে। তার মনে হচ্ছে সে আর কিছুক্ষণ এইভাবে থাকলে শীতে সিটকিয়ে মারা পড়বে নিশ্চিত। সে অনেক কষ্টে নিজের জায়গাটা বোঝার চেষ্টা করলো। যখন সে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখলো, তখন তার সারা শরীর আতঙ্কে কেঁপে উঠল। তারপর সে মনে করার চেষ্টা করলো তার সাথে ঠিক করা হচ্ছে তারপর সে মনে করার চেষ্টা করলো তার সাথে ঠিক করা হয়েছে, আর সে ঠিক কোথায় ছিল। তারপর আস্তে আস্তে তার সব মনে পড়তে থাকলো। সে একটা সাধারণ স্কার্ট সেট পরে গলায় স্কার্ফ ঝুলিয়ে রেডি হয়ে থাকলেও দিবা এসে তাকে এমনভাবে গুছিয়ে থাকায় কিছু বলে না, কারণ সে পরে বুঝতে পেরেছিল যে অনিদ্রিতা পরার মতো শাড়ি নেই। তাই সে নতুন একটা সাধারণ কালো সিল্কের শাড়ি কিনে নিয়ে আসার সময় অনিদ্রিতা তা দিলে সে নিতে চায়নি, কিন্তু দিবা তাকে জোর করে পরিয়ে দেয়। তারপর সে সাজিয়ে দিতে চাইলে অনিদ্রিতা সাজে না, শুধু ঠোঁটে হালকা লিপ জেল দেয়। তার চোখে কাজল দিলে চোখের চারপাশে ছড়িয়ে যায় বলে দিতে না চাইলেও দিবার জোড়াজুড়িতে দিতে হয়। এতেও যেন গোল গাল হলুদ ফর্সা চেহারায় অনেক সুন্দর মানেই ছিল, সাথে শাড়িটাও। দিবা তো তার চোখের কাজল তার কানের নিচে দিয়ে এটাও বলেছিল কারণ নজর না লাগুক। তারপর তারা বেরিয়ে যায়। তারপর সারা দিন ঘোরাঘুরি করে। তটুনিও আজ অনেক সুন্দর মুহূর্ত কাটায়। তারপর সন্ধ্যা নামতে শুরু করলে তারা বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তারা দুজন দুই দিকে চলে যায়। দিবা তাকে আগিয়ে দিতে চাইলেও সে বলে কাছেই তো বাসা, তার প্রয়োজন নেই। দিবা না শুনতে চাইলেও সে জোর করে পাঠিয়ে দেয়। তারপর সে যখন হাঁটতে হাঁটতে বাসায় আসছিল, তখন হঠাৎই তার পাশে পাশে একটা গাড়ি চলতে শুরু করে। সে এটা দেখে দ্রুত পা চালিয়ে বাসায় যেতে থাকে। তারপর সে যখন জনমানবহীন রাস্তায় চলে আসে, তখন সে আতঙ্কে পড়ে যায়। তার সাথে সাথে চলন্ত গাড়ির দরজা খুলেই একটা বলিষ্ঠ ফটিকের টেপের লোক তাকে গাড়িতে ছোঁ মেরে তুলে নেয়। সে কিছু বুঝে আগেই তার মুখে রুমাল চেপে ধরে। তারপর সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, একসময় জ্ঞান হারিয়ে ফেলে। তটিনী এখনও এমন ঝিমাচ্ছে দেখে উমাইর ল্যাদকে চোখের ইশারা করে। ল্যাদ সাথে সাথে আরও এক বালতি বরফ মেশানো পানি নিয়ে আসে। তারপর তটিনীর কিছু বোঝাটার আগেই দ্বিতীয়বারের মতো ঠান্ডা পানি গায়ে পড়ে। এবার যেন তার সহ্যের সীমা অতিক্রম করলো। সে এবার পিটপিট করে চোখ মেরে সামনে তাকালো। সচকিত মুহূর্তে উমাইর সিগারেটে এক টান দিয়ে সেইটা তটিনীর দিকে ধোঁয়া ছাড়লো। এতে দুজনেরই চোখে চোখ পড়ল। আর তটিনী উমাইরকে দেখে যা বোঝার বুঝে গেল। সাথে তার দিকে ধোঁয়া ছাড়া তার মনে হলো নিঃশব্দে আটকে আসছে। সাথে তার দিকে ধোঁয়া ছাড়ায় তার মনে হলো নিঃশ্বাস আটকে আসছে। তার মুখে টেপ থাকায় কিছু বলতে গেলেও কোনো শব্দ বের হলো না, শুধু গুঙ্গানি ছাড়া। ল্যাদ তার মুখে টেপটা খুলে দিল। খুলে দেওয়ার সাথে সাথেই অনিদ্রিতা জোরে জোরে শ্বাস নিতে থাকলো। সাথে কাঁপুনি তো আছেই। নির্বিকার ভঙ্গিতে বসে উমাইর তার এই অবস্থা দেখতে থাকলো। আর তার দুই ঠোঁটের মাঝে চলন্ত সিগারেট দুই আঙুলের মাঝে নিয়ে ধোঁয়া উড়িয়ে পুনরায় ঠোঁটের মাঝে নিচ্ছে, যেন সামনে খুব সুন্দর একটা দৃশ্য দেখানো হচ্ছে, যা দেখে সে সিগারেট খেতে খেতে উপভোগ করছে। তারপর সে তটিনীর দিকে তাকিয়ে থেকে বর্জ্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, বলছিলাম না যেদিন সত্য জানতে পারবো সেদিন কিন্তু তোর জীবনের সাথে ঠিক কী ঘটবে তা আমি নিজেও নিশ্চিত হতে পারছি না। এই কথা শুনে তটিনী উমাইয়ের দিকে তাকালো, কিন্তু উমাইরের কৃষ্ণ গহ্বরের নেই ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ সরিয়ে নিল। সে তো জানতো যে সে একদিন ঠিকই ধরা পড়বে, কিন্তু এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারেনি। আর একটা কথা, তাকে কি মাত্র
ওইটার জন্যই খুঁজেছে, নাকি এর পেছনে বড় কোনো কারণ আছে তা সে বুঝতে পারলো না, তাই উমাইরকে জিজ্ঞেস করলো। আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে? তার এই কথায় উমাইরের গায়ে যেন কেউ আগুন ধরিয়ে দিল। কৃষ্ণ গহ্বরের ন্যায় চোখজোড়া আস্তে আস্তে আগুনের ফুলকিতে পরিণত হলো। সাথে তার শক্ত হাতের মুঠো করায় মাংস পেশিগুলো যেন ফুলে কেঁপে ফেপে কালো শার্ট ভেদ করে বের হয়ে আসতে চাইল। এত শীতেও এই বান্দার কি শীত লাগে না? গন্ডারের চামড়া গায়ে হয়তো, ভেবে নিল তটিনী। তারপর সামান্য এই কথায় উমাইরের রেগে যাওয়ার কারণ বুঝতে পারল না। তটিনী মনে মনে সে একটু ঠক গেল আর ভেবে নিল আজ তার জীবন খাতা এখানেই হয়তো সমাপ্তি ঘোষণা করবে। কিন্তু তার এই ভাবনায় এক বালতি পানি ঢেলে একটু পরেই উমাইর তা ভুল প্রমাণ করলো। উমাইর তার এমন কথায় তাচ্ছিল্যে হাসে, বলল, সিরিয়াসলি তুই জানিস না তোকে এখানে কেন আনা হয়েছে? তটিনী সত্যি বুঝতে পারছে না তাদের মতো এত বড়লোক মানুষ সামান্য ওই কারণে কি তাকে এখানে ধরে আনা। উত্তর খুঁজে পেল না তটিনী, তাই বলল, আমি সত্যিই বুঝতে পারছি না। আর যদি এইটার জন্যই আমাকে শাস্তি দিতে চান তো আমাকে সময় দেন, আমি পরিশোধ করে দিব। তার এই কথায় উমাইরের আগুনে যেন ঘি ঢালার মতো অবস্থা হলো। এবার আর উমাইর নিজেকে স্থির রাখতে পারল না। এমনিই তার রাগ সবসময় নাকের ডগায় থাকে। তটিনী কিছু বুঝে ওঠার আগেই তার ডান গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। তটিনী এমনি সারাদিন কিছু না খাওয়া নাই, বাইরে দিবার সাথে শুধু বিকালের দিকে ফুচকা আর আইসক্রিম খেয়েছিল। আবার শীতের জন্য শরীরটা নিস্তেজ হয়ে আসছিল, তার উপর এমন দাবাং মার্কা হাতের থাপ্পড়। তটিনীরও মনে হচ্ছে তার সাথে এই পৃথিবীর সব কিছুই ঘুরছে। সাথে ডান গালটা এমনভাবে জ্বলছে যেন ধোঁয়া বের হচ্ছে। সাথে ঠোঁটটা কেমন জ্বলনি অনুভব করলো। তটিনী বুঝতে পারল যে তার ঠোঁট কেটে গিয়েছে। এরই মাঝে উমাইরের বজ্রপাতের ন্যায় গর্জন তার শ্রবণেন্দ্রিয় প্রবেশ করলো। তোর কি মনে হয় সামান্য ওইটার জন্য এই কাউসার রুমাই ত্যাগী তোর পিছনে পড়ে থাকবে? ওর থেকেও কয়েক গুণ টাকা আমরা এতিম পথিকদের দান করে থাকি। উমাইরের কথায় তটিনী ছড়িয়ে যাওয়া কাজল চোখে পানিতে টলমল করে উঠল, তবে কষ্টে না, অপমানে। তার ওই টলমল চোখ দেখে যেন উমাইরের এক ফোঁটাও দয়া মায়া জন্মালো না। তটিনী থরথর করে কেঁপে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, একে একটা মেয়ে মানুষ পেয়ে পুরুষত্ব খাটাতে এসেছেন? খুনি কোথাকার! আমি পালিয়ে এসেছি ঠিক করেছি। তোর মতো অমানুষকে বাকি কথাটা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই আরও একটা থাপ্পড় পড়ল। তটিনী আর সহ্য করতে পারল না। এমন বলিষ্ঠ হাতে থাপ্পড় খেয়ে সহ্য করার মতো নয়। সে হু হু করে কেঁদে উঠল। হুমায়ুন তার বলিষ্ঠ শক্তপোক্ত হাত দিয়ে তটিনীর চোয়াল চেপে ধরল। তটিনীর মনে হচ্ছে মুখের হাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে আসছে। সে ছটপট করতে লাগলো, কিন্তু হাত বাধা থাকায় উমাইরকে বাধা দিতে পারল না। উমাইর তার চোয়াল আরও একটু শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলে উঠল, আমার সামনে একদম গলা উঁচু করে কথা বলবি না, আর একবার বললে তোর জিভ টেনে একদম ছিঁড়ে ফেলবো। তটিনীও দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, তবুও সে কোনো রকম অস্পষ্ট স্বরে বলে উঠল, তোর মতো অমানুষকে এই তটিনী ভয় পায় না। উমাইর তার এমন সাহস দেখে সহসাই হাত নরম হয়ে আসলো। তটিনী এক ঝটকায় তার মুখ ঘুরিয়ে সরিয়ে নিল। উমাইর তখনও তটিনীর সাহস দেখে হতবাক। সে প্রথমেই বুঝতে পেরেছিল এই মেয়ে মুখের কথায় কখনোই ভয় পায় না। হঠাৎই উমাইর তার প্যান্টে গুজে রাখা রিভলভারটা বের করলো। বাঁকা হেসে সেটা তটিনীর দিকে তাক করলো। তটিনী শেষবারের মতো তার দোষটা জানতে চাইল, কিন্তু তার আগে উমাইর রিভলভারের ট্রিগার চেপে ধরল। তার সাথে সাথে একটা গুলি বের হলো। আর তটিনী বেঁধে রাখা চেয়ারটা ধপ করে নিচে পড়ে গেল। এখন সকাল প্রায় 8টা, চারদিকে কুয়াশা আচ্ছন্ন পরিবেশ।
এখন সকাল 8টা বাজলেও তা বোঝার উপায় নেই। তটিনী পিট করে তাকায়। সে বুঝতে পারল না সে কি মরে গেছে নাকি জীবিত আছে। তারপর ভালো করে চারপাশে তাকালো। কাল যে রুমে ছিল সেই রুমের মতোই আরও একটি রুম আছে, তবে এইটার এক কোনায় ছোট্ট একটা ওয়াশরুম আছে। আবার তখন তার হাত বাঁধা থাকলেও এখন নেই। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর সাথে সাথে পড়ে যেতে নিলে চেয়ার ধরে ফেললো। তারপর সে বুঝতে পারলো যে কাল দুর্বলতার সাথে আতঙ্কের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। তার গায়ে কালকে সেই শাড়ি, কিন্তু সারা রাত গায়ে থাকায় শুকিয়ে গিয়েছে প্রায়। সে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হলো। তার কিছুক্ষণ পর তখনকার দুইটা বডিগার্ডের মধ্যে একজন তার রুমের দরজা খুলে ঢুকলো। তার হাতে কিছু প্রয়োজনীয় জিনিস, তার জন্য কয়েক সেট জামা, শুকনো খাবার আর একটা শাল। এগুলো দিয়েই সে বের হয়ে গেল। তটিনী তাকে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কি করেছি সেটা না হয় বলুন। কিন্তু ল্যাদ কোনো কিছু বলল না। সে যেইভাবে এসেছিল সেইভাবেই চলে গেল। আর তটিনী বুঝলো উমাইর ছাড়া তার উত্তর পাবে না। সে শাড়ি পাল্টিয়ে ওখান থেকে একটি জামা পরে গায়ে শাল জড়ালো আর উমাইরের অপেক্ষা করতে থাকলো। অনিদ্রিতা উমাইয়ের অপেক্ষা করতে করতে রুমে পায়চারি করতে থাকলো আর কয়েক মাস আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকলো। কয়েক মাস আগে তটিনী গ্রামে থাকতে তার বাসায় একদিন তাদের প্রতিবেশী গ্রাম থেকে একজন পরিচিত দাদি তার নাতনির পড়ানোর জন্য বলে। তাদের বাড়ি থেকে বেশ ভালোই দূরে হলেও তটিনী রাজি হয়ে যায়। এতে করে বাবার কাছ থেকে টাকা চাইতে হবে না আর নিজের খরচটাও কিছুটা হাতে থাকবে। তবে একটা জিনিস তাকে বেশ অস্বস্তিতে ফেলতো। অয়ন চেয়ারম্যানের ছেলে, দুর্দান্ত স্বভাব। গ্রামের সবাই তাকে এড়িয়ে চলতো। সে প্রায়ই তটিনীকে বিরক্ত করত, কখনো সরাসরি, কখনো তার বন্ধুদের নিয়ে। সেদিনও অন্য দিনের মতো পড়ানো শেষ করে ফিরছিল তটিনী, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল। সন্ধ্যায় আলো আধারিতে পথটা আরও শুনশান মনে হচ্ছিল। নিরিবিলি পথ দিয়ে দ্রুত পা চালিয়ে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎই পেছনে কানে এলো চেনা কণ্ঠস্বর। এত তারা কিসের তিতনি? পেছন না ঘুরেই বুঝতে পারল অয়ন। তার সঙ্গে আরও কয়েকজন ছেলে, হাসাহাসি, কটূক্তি, ঠাট্টা, সব মিলিয়ে একটা অসহ্য পরিবেশ তৈরি করে তারা তার দিকে এগিয়ে আসছিল। তটিনী গা শিউরে উঠল, তবুও কোনোভাবে না দেখার ভান করে এগিয়ে যেতে লাগলো। কিন্তু ঠিক তখনই অয়ন আরও এক ধাপ বাড়িয়ে দিল। এক ঝটকায় তার ওড়না ধরে টান দিল সে। তটিনীর ধমনীতে যেন আগুন ছুটে গেল। এতদিনে সব অপমান, ঘৃণা, ভয় একসঙ্গে বিস্ফোরিত হলো। মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎই পেছন ফিরে দাঁড়ালো সে। কোনো দ্বিধা না করেই সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল অয়নের গালে। চারপাশে বাতাস কেঁপে উঠল যেন। অয়ন হতবম্ব হয়ে গেল। তার চোখ বিস্ফোরিত, গাল লাল হয়ে উঠেছে মুহূর্তে। আশেপাশে ছেলেরাও থ হয়ে দাঁড়িয়ে গেল। কেউই কোনো দিন কল্পনা করেনি কেউ কখনোই এই ছেলেটার গায়ে হাত তুলবে, কিন্তু তটিনী পেরেছে। তটিনীর নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছিল, কিন্তু চোখে ছিল ভয়হীন আগুন। সে এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে এগিয়ে গেল নিজের বাড়ির দিকে, কিন্তু মাথা উঁচু রেখে। কিন্তু অয়নকে থাপ্পড় মারাটা যেন তটিনীর জীবনের কাল হয়ে দাঁড়ালো। অয়ন রেগে অগ্নিরূপ ধারণ করে বলে উঠল, শালি, এতদিন তোর খুব দিমাগ দেখেছিস, আজ তোর দিমাগ কিভাবে সুতায় তুই দেখ। বলেই তটিনীর হাত খপ করে ধরে অয়ন তাকে টেনে নিয়ে যেতে থাকে। সে জোর করে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু অয়নের শক্ত হাতের বাঁধন এত সহজে ছাড়ানোর নয়। পথচারীরা এই দৃশ্য দেখে খানিক থমকে দাঁড়ালেও কেউ কিছু বলার সাহস করলো না। কেউ কেবল কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল।
কেউ আবার নির্বিকারভাবে পাশ কাটিয়ে চলে গেল। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে ধীরগতিতে চলা কালো রঙের বিলাসবহুল গাড়ি থেমে গেল। দরজা খুলে নামলেন এক 70 ঊর্ধ্বে ভদ্রলোক। বয়স হলেও তার সুঠাম দেহের গঠন আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে যেন বয়সের ভার চাপেনি একটু। দুধ সাদা চুল, মুখে গম্ভীর্য অথচ দৃঢ় অভিব্যক্তি, পরনে অভিজাত পোশাক যা তার উচ্চবিত্ত অবস্থানের স্পষ্টতা প্রমাণ বহন করছিল। ভদ্রলোক তটিনীর কান্নায় ভেজা চোখের দিকে এক ঝলক তাকিয়ে আবার চোখ ফেরালেন অয়নের দিকে। কণ্ঠস্বরে ছিল কঠোর অথচ শিষ্টাচারপূর্ণ দৃঢ়তা। এই ছেলে, কি হচ্ছে এখানে? রাস্তার মাঝে এভাবে অবুদ্ধের মতো মেয়েটার হাত ধরে টানাটানি করছো কেন? এখনই হাত ছাড়ো। তটিনী যেন নতুন এক সাহস ফিরে পেল। সে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল অয়নের বাঁধন থেকে। চোখে অস্পষ্ট কৃতজ্ঞতা নিয়ে তাকালো ভদ্রলোকের দিকে। অয়ন রাগে ফুঁসতে লাগলো। সে একবার ভদ্রলোককে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, তারপর বিরক্তির সঙ্গে বলল, এই বুড়ো, তুই কে রে? এই শাড়ির সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে নাকি? তুই তো যা, তুই তোর রাস্তায় ফোট দা। তার কথা শেষ হতে না হতে ভদ্রলোকের চোখের দৃষ্টি আরো গাঢ় হয়ে উঠল। চারপাশের বাতাস যেন একটু ভারী হয়ে উঠল। অয়ন বলেই আবার সেই তটিনীর হাত ধরতে যাবে, তখনই সে ভদ্রলোক তার ডান গালে সজোরে থাপ্পড় মারে। এতে অয়নের হ্যাংলা পাতলা শরীরটা এমন থাপ্পড়ে যেন সহ্য করতে পারল না, ধপাস করে নিচে পড়ে গেল। অয়নের মনে হলো এই বুড়োর বয়স হলেও গায়ের শক্তি যেন একটু কমেনি। সেই ভদ্রলোক তটিনীকে তার গাড়িতে উঠতে বলল। তটিনী দ্বিধায় পড়ে কি করবে যখন ভেবে পাচ্ছিল না, তখন শুনতে পায়, ভয়ের কিছু নেই মেয়ে, তুমি আমাকে তোমার নিজের দাদুর মতো মনে করতে পারো। অতঃপর তটিনী আর কোনো কিছু না ভেবে তার গাড়িতে উঠে বসে, আর সেই ভদ্রলোকে অয়নের শাসানো কথাগুলো শুনতে পায়। আমার নাতি কায়সার উমার তাকগি যদি জানতে পারে যে তার দাদু কায়সার রহমান মাহবুদের সঙ্গে কেউ তুই তাকারি করতো দূরের কথা, গলা উঁচু করে কথা বলেছে, তাহলে সে তার গলাটাই আলাদা করে দেবে, বুঝছো? আর কখনো যেন আমি তোমার এই মেয়ের আশেপাশে না দেখি। তটিনী মনে মনে একবার শুধু নামটা উচ্চারণ করে। কাইসার উমায়ের তাকি। তারপর সে বুঝতে পারে এ কোনো পাওয়ারফুল মানুষ হবে হয়তো। এরপর ভদ্রলোকটি গাড়িতে উঠে বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে, আর তটিনীর কাছে তার বাসা কোথায় জিজ্ঞেস করলে তটিনী তার বাসা আর 5 মিনিট গেলেই সামনের রাস্তার পাশে বলে। এরই মধ্যে তাদের দুজনের সাথে টুকটাক কথা হয়, সাথে তটিনীর ব্যবহার তিনি মুগ্ধ হয়। কিন্তু আজ যেন তটিনীর ভাগ্য অনেক কিছুই লেখা ছিল। সে বাসার সামনে গেলে দেখতে পায় তাদের বাড়ির রাস্তার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, সাথে পাড়া প্রতিবেশীর কিছু কিছু মানুষ উকি দিয়ে দেখছে যে কি হচ্ছে বাড়ির মধ্যে। সে গাড়ি থেকে হুড়মুড় করে নেমে বাসা যেতে থাকে। সাথে এত মানুষের ভিড় দেখে কাউসার উমায়ের মাহমুদ ও তার পিছে পিছে যেতে থাকে। গাড়ির ড্রাইভার মানা করলেও সে শোনে না। তারপর ড্রাইভার তাকে বলল, স্যার, ছোট স্যার জানতে পারলে কিন্তু অনেক রাগ করবে। প্লিজ বাসায় চলেন। এর মধ্যে তার একবার কল দেওয়া হয়ে গিয়েছে। আজ গার্ডদেরও সাথে নিলেন না, তিনি এই নিয়ে চিন্তিত। কিন্তু কে শোনে কার কথা? কায়সার বংশের রক্ত বলে কথা, তারা কি আর অন্যদের কথা শোনার বান্দা? তারা চলে তাদের মর্জি মতো। তটিনী তাদের টিনের চালের সাথে ইট দিয়ে গাঁথা বাড়িতে প্রবেশ করে, দেখে ইট সিমেন্ট দিয়ে প্লাস্টার করা বারান্দায় বসে তার মা কান্না করছে। সাথে তার প্রতিবন্ধী ভাই এক জায়গায় তার মার কান্না করতে দেখে ঠোঁট ফুলিয়ে টলে চোখে তার দিকে তাকিয়ে আছে। তারপর চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে তার বাবা সাফায়েত শেখ মাথা নিচু করে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সাথে উঠোনে পাতলা চেয়ারে কয়টা ভদ্রলোক বসে আছে। তটিনী এখনো বুঝতে পারছে না কি হয়েছে। তারপর তার মা আশুরা বেগম তাকে দেখে কান্না করতে থাকে। এসে তারা জড়িয়ে ধরে বলে ওঠে, মারে, আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে? বলেই কান্নায় ভেঙে পড়ে। তারপর মেয়েকে ছেড়ে বলে, তোর বাবা নাকি
অপর নতুন ব্যবসা শুরু করেছিল এদের কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে। এখন সেই ব্যবসায় আবার লস করেছে। আগে না হয় যা জমি জায়গা ছিল বিক্রি করে শোধ করেছি, এইবার মনে হয় এই বাড়িটির শেষ সম্বলটুকু বিক্রি করে দিতে হবে। কিন্তু এই প্রতিবন্ধী ছেলে নিয়ে আমরা সবাই কোথায় উঠব? বলেই তিনি কান্না করতে করতে বসে পড়লেন। তটিনী দিশেহারা হয়ে বসে পড়ল বারান্দার এক কোণে। বাতাসে ভেসে আসছিল বিকেলের আজানের সুর, কিন্তু তার মনে তখন ঝড় বইছে। চোখ দুটো ক্লান্ত, মনে হাজারো দুশ্চিন্তা। এই বাড়িটি বিক্রি করে দিলে তারা কোথায় যাবে, কি করবে? আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো পথ কি খোলা থাকবে? তার বাবারা 3 ভাই, কিন্তু কেউই তেমন খোঁজ নেয় না। সংসারের ব্যস্ততায় তারা হয়তো ভুলে গেছে যে তাদের একটা ভাই আছে। তার স্ত্রী সন্তান অনিশ্চয়তার মাঝে দিন কাটছে। খোঁজ নেওয়ার প্রয়োজন হয়তো তারা অনুভব করে না। হয়তো তাদের কাছে রক্তের সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান টাকা পয়সা। আর তারা মায়ের পরিবারও তেমন সুবিধাজনকের অবস্থায় নেই। এক ভাই এক বোন। ভাইটা বছরখানেক আগে চলে গেছে নাফারার দেশে। তার পরিবারও টানাটানির সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাহলে এখন তাদের দেখবে কে? তটিনীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দিশেহারা মন নিয়ে ভবিষ্যতে অনিশ্চয়তা যখন তাকে গ্রাস করে ফেলেছে, ঠিক তখনই পাশ থেকে ভেসে এলো এক দৃঢ় কণ্ঠস্বর। আমি করব সাহায্য। তটিনী চমকে তাকালো। কাউসার ওমরান মাহমুদ। সে কখন এসে দাঁড়িয়েছে তার পাশে খেয়াল করেনি। হয়তো এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন এই অন্ধকার সময়ের মধ্যে একমাত্র আলোর প্রতিশ্রুতি হয়ে দাঁড়িয়ে আছে সে। শুকনো মরুভূমিতে যেমন এক পশলা বৃষ্টি নতুন প্রাণের সঞ্চার করে, ঠিক তেমনি উমাইরান মাহমুদেরও সেই এক বাক্য যেন তটিনীর বিপজ্জনক মনকে খানিক শান্ত করল। এতক্ষণ যে অনিশ্চয়তা আর আতঙ্ক তাকে পাগল করে তুলছিল, সেই ভার যেন একটু হালকা হলো। কিন্তু সত্যি কি ওমরান মাহমুদ সাহায্য করবে? তটিনী হতবুদ্ধির মতো ওমরান মাহমুদের দিকে তাকিয়ে রইল। মাত্র কিছুক্ষণ আগেই তাদের পরিচয়, অথচ তিনি এত বড় প্রতিশ্রুতি দিয়ে ফেললেন কোনো স্বার্থ ছাড়া। নিছকই কি সহানুভূতি থেকে? তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু এই মুহূর্তে সামনে বসা লোকগুলোর কঠিন চোখের দৃষ্টি তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। সিদ্ধান্ত নিতে দেরি করলেও পরিস্থিতি আরও জটিল হতে পারে। ওমরান মাহমুদ গম্ভীর শ্বাস নিল। চোখে ছিল এক অদ্ভুত শীতলতা, চোখে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা। তিনি এগিয়ে গিয়ে চেয়ারে বসা লোকগুলোর সামনে দাঁড়ালেন। তাদের চোখে বিস্ময়, সন্দেহ আর এক চিলতে আতঙ্ক। তিনি এক মুহূর্ত চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন, কত টাকা পাও? সঙ্গে সঙ্গে লোকগুলোর মুখ পাংশুটে হয়ে গেল। তারা তাকে চিনে ফেলেছে। এই মানুষটিকে উপেক্ষা করা অসম্ভব। গ্রামে হয়তো তাদের খবর কম, কিন্তু শহরে যেখানে তাদের পরিচয় মুখ ক্ষমতায় ছায়ায় থাকা মানুষ, তাদের মধ্যে একজন সোজা হয়ে উঠে আমতা আমতা করে বলে উঠল, স্যার, এরা কি আপনাদের আত্মীয় বা পরিচিত কেউ? ওমরান মাহমুদ সামান্য হেসে এক পাশে মাথা কাত করলেন। ঠান্ডা অথচ ধীর স্বরে উত্তর করলেন, বর্তমানে কিছু নাই, তবে ভবিষ্যতে হবে। তার কথার গম্ভীরতা লোকগুলোর মানে বুঝতে পারল না। বাতাসে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। তারা বুঝতে না পারায় জিজ্ঞাসা দৃষ্টিতে উমরান সাহেবের দিকে তাকায়, সাথে তটিনীরাও। তারা কেউ এই কথার মানে বুঝতে পারছে না। কাউসার ওমরান মাহমুদ তটিনীর বাবা সাফাত শেখের দিকে গেলেন। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনার মেয়েটা আমার অনেক পছন্দ হয়েছে, তাকে আমার ঘরের বউ করে নিতে চাই। এতে আপনার কোনো আপত্তি আছে? তার এমন কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়ল। আর তটিনী তো আকাশ থেকে পড়ল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না যে সে এই মুহূর্তে যা শুনল তা সত্যি।
সত্যি নাকি মিথ্যা। শেষ পর্যন্ত তাকে এই মুরব্বির সাথে বিয়ে করা লাগবে, যতই দেখতে সুন্দর হোক আর বড়লোক। ভেবেই তটিনীর হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করলো। তাদের এমন হতবাক হওয়া দেখে তিনি গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিলেন। তার কথার ভুল মানে যে বের করেছে এরা, তার আর তিনবার তীক্ষ্ণ মস্তিষ্ক বুঝতে পারল। তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ঘরের বউয়ের কথা বলেছি, আমার না। আর আমার ঘরে বিয়ে করার মতো একজনই আছে, সে হলো আমার নাতি কায়সার উমার তাগি। তার এমন কথা শুনে তো সাফায়েত শেখ হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলেন। তিনি কাউসার পরিবারের সম্পর্কে ভালোই জানেন, তাই তিনি সাথে সাথে খুশি মনে উত্তর দিলেন, আপনাদের পরিবার আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে বউ হয়ে যাবে, এটা অনেক ভাগ্যের ব্যাপার, এতে আমার কোনো আপত্তি নেই। বিয়ের মতো এমন গুরুত্বপূর্ণ বিষয় তটিনী তার বাবার কথায় রাজি হয় না। তটিনী জানে বিয়ে মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু তাই বলে শুধুমাত্র বাবার কথায় মাথা ঝুঁকিয়ে রাজি হয়ে যাবে, সেটা সে কখনোই মেনে নিতে পারে না। বিয়ে মানে তো শুধু একসাথে থাকা নয়, নতুন জীবনের শুরু, নতুন সম্পর্কের নতুন দায়িত্ব। অথচ যে পরিবারের সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তাদের ঘরের বউ হয়ে যাওয়া এটা কিভাবে সম্ভব? তার হৃদয়ে দোলাচল চলছে। সে কি সেখানে মানিয়ে নিতে পারবে? ওরা কি তাকে মেনে নিবে? এত বড়লোক পরিবেশে, আড়ম্বর আর আভিজাত্যের মাঝে তার মতো সাধারণ পরিবারের মেয়ের কি সত্যি সুখ হবে? অজানা এক শঙ্কায় তটিনীর বুক কেঁপে ওঠে। সিদ্ধান্ত নিতে গিয়ে সে অনুভব করে নিজের ভবিষ্যৎ নিয়ে তাকে নিজেকেই ভাবতে হবে। তাই সে স্থির করে আপাতত তিনি চলে গেলে তারপর বাবাকে জানাবে নিজের সিদ্ধান্ত। তারপর কাউসার ওমরান মাহমুদ পাওনাদারদের চেক লিখে দিল। তারা আর দেরি না করলেও না সাথে সাথে চলে গেল। আর ওমরান মাহমুদ তটিনীকে বললেন, ধরে নাও, এটা তোমার মুখ দেখার উপহার ছিল। তটিনী কিছু বলে না, শুধু মনে মনে দিব্যি করে নিল। সে যখন টাকা ইনকাম করবে তখন সে এই টাকা ফেরত দিয়ে দিবে। কিন্তু বিপত্তি ঘটল যখন তিনি বললেন এই সপ্তাহের মধ্যেই সে তটিনীকে তাদের ঘরের বউ করে নেওয়ার জন্য আসবে। তারপর তিনি চলে গেলেন। সাফায়েত শেখ তাকে বসতে বললেও সে বসে না। সে জানায় তার এমনি অনেক দেরি হয়ে গেছে, এখন বসলে আরও দেরি হবে। তারা আত্মীয় হতে যাচ্ছে, তখন না হয় একসাথে বসে সময় কাটাবেন বলেই তিনি চলে যান। তটিনী ভাবতে ভাবতে সময় কখন যে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়েছিল টেরি পায়নি। চিন্তার ভারে ক্লান্ত মন একসময় ঘুমের আঁচলে ঢলে পড়েছিল, কিন্তু হঠাৎ দরজা খোলার শব্দে তার তন্দ্রা ছিন্ন হলো। চোখ মেলে তাকাতেই দেখল এক দীর্ঘকায় পুরুষ দাঁড়িয়ে আছে। 6 ফুট কি তার 1 ইঞ্চি কম হবে। গায়ে কালো জ্যাকেট, সাথে ডেনিম প্যান্ট, জিম করার সুঠাম শরীর, ধীর ভঙ্গি, সব মিলিয়ে বেশ নজর কাড়া। কিন্তু তটিনীর দৃষ্টিতে সে সুপুরুষ নয়, হ্যাঁ আকর্ষণীয় নিঃসন্দেহে, কিন্তু এমন নিষ্ঠুর খুনি পুরুষ কখনো সুপুরুষ হতে পারে না। তটিনীর ছোট্টখাট্ট নরম গোলগাল শরীরটা তার তুলনায় যেন কতটাই ক্ষুদ্র, প্রায় বুক সমান উচ্চতা হবে তার সামনে দাঁড়ালে। তার ভাবনার মাঝেই উমাইর চুপচাপ এগিয়ে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তটিনী আতকে ওঠে, সামনে পিছিয়ে যায়, দেয়ালের সঙ্গে আরও মিশে যেতে যায়। অজানা আশঙ্কায় বুক ধুকধক করে ওঠে। আর তার উমাইর তীক্ষ্ণ দৃষ্টি তার মুখের দিকে নিবদ্ধ, আর তটিনী অনুভব করে তার নিঃশ্বাস মুহূর্তেই অস্থির হয়ে ওঠে। উমাইর তটিনীকে এমন করতে দেখে বাঁকা হেসে বলে ওঠে, এই উমাইর তাগিকে মেয়েরা এক নজর শুধু দেখার জন্য মরিয়া হয়ে ওঠে, সেখানে তুই আমাকে দেখে আর দূরে সরে যাচ্ছিস। আই লাইক ইট। তার এমন কথায় তটিনী কিছু বলে না, সে ওই ভাবেই বসে থাকে। এটা দেখে উমাইর এবার শীতল কণ্ঠে বলল, তোকে আমি তখন ইচ্ছা করলেই কিন্তু মারতে পারতাম, কিন্তু কেন মারিনি জানিস? তটিনী কিছু বলে না, শুধু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়।
এটা দেখে উমায়ের উঠে পড়ে, রুমে পায়চারি করতে করতে চেয়ারে বসে অতঃপর তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে হেক্সকি স্বরে বলে ওঠে, এত সহজে তো আমি তোকে মৃত্যু দেব না, তোকে আমি তিলে তিলে শেষ করব। বিশ্বাস কর, তোর জীবনটা জাহান্নামের মতো অনুভব করবি। তারপর চেয়ার ছেড়ে উঠে এসে উমায়ের আবার তটিনীর সামনে বসে তার চিবুকে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, আচ্ছা, তুই তো আমাকে বিয়ে করবি না বলে এত লুকাচুরি, চল এবার বিয়ের পর না হয় পরের গেমটা শুরু করি। তার এমন কথায় তটিনী তার হাত ঝাড়া মেরে সরিয়ে ফেলে দেয়। তার যত খারাপ অবস্থায় করুক, সে তো এই অমানুষের সাথে কখনো বিয়ের মতো একটা বন্ধনে আবদ্ধ হবে না। তারপর তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তোর মতো জানোয়ারের সাথে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো। তার বলতে দেরি হলেও তার ডান গালে তৃতীয়বারের মতো উমাইরের শক্তপোক্ত হাতের চর পড়তে দেরি হয়নি। কাল সারাদিন কিছু খাওয়া নাই, আবার আজ সকাল থেকে না খাওয়ার জন্য দুর্বল, আবার গতকাল রাতে থাপ্পড় মারায় সেই ব্যথা আছে, তার উপর এখন ব্যথা জায়গায় ব্যথা। তটিনী আর সহ্য করতে পারল না, এবার হু হু করে কেঁদে উঠল। উমাইর তার গলা চেপে ধরল, তার যেন রাগ কমার বদলে আরও বাড়ছে। একে তো তার সাথে চোখ গরমে করে কথা বলা, তার উপর গালি দেওয়া, সব মিলিয়ে ভয়ঙ্কর এক কাজ করে ফেলেছে এই মেয়েটা। উমাইর তার গলা আরও শক্ত করে চেপে ধরে বর্জ্যপাতের ন্যায় গর্জন করে বলে ওঠে, যেখানে বড় বড় নেতা ব্যবসায়ীরা আমার সাথে কথা বলতে যেতে শতবার ভাবে, আর সেখানে আমার সাথে চোখ গরম করে গালাগালি করছিস। এবার গলা ছেড়ে তটিনী চোয়াল শক্ত করে চেপে ধরে বলে ওঠে, বলেছিলাম না, গলা উঁচু করে কথা বলে পরের বার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এখন দেই, জিভটা টেনে ছিঁড়ে দেই, দেখি তোর জিভটা কত বড় হয়েছে যে এত বড় গলায় কথা বলিস। একে তো তটিনী শ্বাসকষ্টের সমস্যা আছে ছোটবেলা থেকে, তখন বেশি সমস্যা না হলেও বড় হওয়ার সাথে সাথে যেন তার রোগটাও বড় হয়েছে। কাল সারা রাত ভেজার সাথে ঠান্ডা পানি, আবার এখন এমন গলা চেপে ধরার পর চোয়াল চেপে ধরায় ঠিক মতো শ্বাস নিতে পারছে না। অল্প কিছুক্ষণের মধ্যেই তার চোখ উল্টে আসলো। এটা দেখে উমাইর অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোলে আনতে তটুনির গলা ছেড়ে দেওয়ার পাঁচ মারল। তারপর রুমের দরজা খুলে বের হয়ে গেল। যাওয়ার আগে অবশ্য দরজাটা দিতে ভোলেনি। তটিনীকে তো সে এত সহজে মৃত্যু দেবে না, মরে যাওয়াই ভালো, আর সে তো তার সাথে ভালো কিছু হতে দিবে না। এটা ভেবেই উমার বাঁকা হাসলো। তারপর প্যান্টের পকেট থেকে ফোন বের করে তার অ্যাসিস্ট্যান্ট নাভিদকে কল দিল, দিয়ে কিছু বলে ফোন কেটে দিল। ফোনটা আবার পকেটে রেখে দিল। তারপর বন্ধ দরজার দিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নিয়ে সে বলে গেল। উমায়ের চলে যেতেই তটিনী কাশতে কাশতে ফ্লোরে শুয়ে পড়ল। তার চোখে বুঝে জোরে শ্বাস নিতে থাকলো, সাথে দু চোখের কোনা দিয়ে পানি কান গড়িয়ে যেতে লাগলো। সে যখন বাড়ি থেকে পালিয়ে এই অচেনা শহরে নতুন এসেছিল, তখনও এতটা অসহায় লাগেনি যতটা তার আজ লাগছে। তারপর সে আবার ভাবতে লাগলো, সেদিন উমায়রার দাদা কাউসার উমায়ের মাহমুদ তাদের বাসা থেকে চলে আসার পর সে কিছুক্ষণ পর তার বাবার রুমে যায় কথা বলতে। তটিনী সাফায়াত শেখকে জানায় যে সে এখন বিয়ে করতে চায় না, সে পড়াশোনা করে তার বাবা মা তার প্রতিবন্ধী ভাইকে চাকরি পেলে তাদের দেখাশোনা করবে, সে ছাড়া তাদেরকে দেখবে, আর এত বড় লোক জায়গায় সে বিয়ে করতে চায় না। কিন্তু তার এমন কথা শুনে সাফায়াত শেখ তাচ্ছিল্যভাবে বলেছিলেন, তোর আমাদের দেখাশোনা করা লাগবে না, বিয়ের পর তোর জামাই আমাদের দেখবে। এত বড়লোক জায়গায় এমন বিয়ে দিচ্ছি, আর মেয়ে মানুষ এত পড়ালেখা কি হবে? তোর সাথে যারা পড়া করতো এই গ্রামে অনেকেই বিয়ে হয়ে গিয়েছে, আর চাকরির মুখের কি কথা বলবি, আর হয়ে যাবে। তখন দেখা গেলে আমও গেল সাথে আটিও গেল। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, এই বিয়ে হবে মানে হবে।
টোটেনি বলার মতো তখন আর কোনো ভাষা খুঁজে না পাওয়ায় টলমল চোখে আর এক বুক ভরা বেদনা নিয়ে রুম থেকে বের হয়। দরজা থেকে বের হওয়ার পর দেখে তার মাও টলমল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে কিছু বলে না, শুধু মুচকি হাসি দিয়ে তার রুমে চলে যায়। তারপর সে তার রুমে যেয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয় আর এটাই ভাবে যে তার কি এখন টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া লাগবে। কি বেদনার ছিল সেই মুহূর্তটুকু, এইটা ভেবেই। কিন্তু তার এমন বেদনা ভরা মুখ তার গরম মমতাময়ী মা তার পরম মমতাময়ী মা সহ্য করতে পারেনি। তাই তো সে আজ তার সাহায্য এখানে আসতে পেরেছে, কিন্তু কষ্ট তার পিছু ছাড়ল কই। এত যেন আরও বাড়ল। তার এই জীবনে শুধু একটাই চাওয়া ছিল, সে বড় হয়ে কিছু একটা করবে। তারপর সে তার মা আর ভাইকে তার কাছে রাখবে, তাদের দেখাশোনা করবে। কিন্তু নিয়তি যেন সব সময় তার বিপরীতে চলতে ভালোবাসে। টোটেনি একবার তার মাকে জিজ্ঞেস করেছিল, এত কষ্টের পরও কি করে পড়ে আছো এই সংসারে? তখন তার কথায় আশুরা বেগম উত্তর দিয়েছিলেন, মেয়েদের মায়া এমন এক জিনিস, তারা যখন কোনো কিছুর উপর মায়ায় পড়ে যায় তখন তারা কষ্টকেও ভালোবাসা মনে করে। একটু থেমে তিনি বুক দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, তা না হলে এই জগৎ সংসারে কি এত সংসার দেখাচ্ছে তো? আমার থেকেও কত মেয়ে আছে যারা হাজারো কষ্ট, নির্যাতন, অত্যাচার সহ্য করে বছরের পর বছর, এমনও আছে যুগের পর যুগ দাঁত কামড়ে পড়ে আছে, কারণ তারা এখন তার মাঝেই সুখ খুঁজে পায়। তারপর তটিনীকে জড়িয়ে ধরে কপালে ভালোবেসে চুমু খেয়ে টলমল চোখে বলেছিলেন, আর আমার তো দুটা হীরার টুকরা আছে এই সংসারে, আমি চলে গেলে তাদের কে দেখবে? তটনি অপলক চোখে তাকিয়েছিল তার মায়ের মুখের দিকে। সেই টলমল চোখের হাসির মাঝে যেন শত কষ্ট লুকিয়েছিল, কিন্তু মায়ের মুখে অদ্ভুত এক প্রশান্তি। এই হাসির আড়ালে কত দীর্ঘশ্বাস, কত না পাওয়া, কত অপূর্ণতার বেদনা, সেই সব তটিনী ছোটবেলা থেকেই দেখে এসেছে। বিয়ে নামের এই সামাজিক বন্ধন তার কাছে এক অজানা ভয়ের প্রতিচ্ছবি, কারণ সে বড় হয়েছে মায়ের নিঃশব্দ যন্ত্রণার সাক্ষী হয়ে। সংসারের প্রতি দিনের টানাপড়ন, মায়ের চুপচাপ শুয়ে নেওয়া, এইসবই তার শৈশবের অবিচ্ছেদ্য অংশ। তাই বিয়ের কথা উঠলেই তার ভেতর অদ্ভুত এক আতঙ্ক কাজ করে। তটিনী যখন মায়ের চোখের দিকে তাকায় তখন সেখানে সে দেখে হতাশার গভীর ছায়া, হাজারো না পাওয়ার গ্লানি। সে চোখ যেন এক নীরব আর্তনাদ, যা কিছুই না বলে এত কিছু বলে দেয়। তখন তটিনীর বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিন্তু যখন তার মা হাসে, সেই হাসিতে যেন সারা পৃথিবী আলো ভরে যায়। মনে হয় এক নিমিষে সব দুঃখ ধুয়ে যায়, সব দুঃখ সহ স্মৃতি কোথায় হারিয়ে যায়। কারো হাসিতে যে এতটা প্রশান্তি লুকিয়ে থাকতে পারে, এতটা উষ্ণতা থাকতে পারে, তা তটিনী হয়তো কখনো বুঝতো না, যদি না সে তার মায়ের মুখে সেই হাসি দেখতে পেত। তটিনীর মার কথা মনে পড়ায় সে উঠে বসে, ফোন খুঁজতে থাকে। তার মা অসুস্থ, সে না বললেও তার কথা শুনে বুঝতে পেরেছিল। আশুরা বেগম প্রতিদিন 1 মিনিট হলেও কল দিয়ে তটিনীর খোঁজ নেয়। এখন যদি কল দেয়, সে না ধরলে চিন্তা করবে সে তার মার সুখ না দিতে পারুক, কিন্তু কখনো তার মাকে তার জন্য দুঃখে ফেলতে চায় না। অনেক খুঁজেও যখন ফোন পেল না, তখন হতাশ হয়ে বসে পড়ল। তারপর সে অনুভব করলো তার এখন খাওয়ার প্রয়োজন। এভাবে হাল ছাড়লে হবে না, নিজেকে শক্ত রেখে লড়াই করতে হবে। মরলে মরবে, তবুও লড়াই করে মরবে। তটিনী লেথে রেখে যাওয়া খাবারের মধ্যে থেকে কিছু শুকনো খাবার খেলো, পানি খাওয়ার মতো। তার খালি পেটে পানি খেলে গা গোলায়। সেইটা রেখে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করলো, আর ক্লান্তির জন্য তার কয় মিনিট ঘুম চলে আসলো। উমায়রার তটিনীর কাছে আসলো। রাত প্রায় যখন 9টায়, তখন তটিনী উমায়রার অপেক্ষা করতে করতে নিচে পাড়া ম্যাট্রেসের উপর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। দুপুরের দিকে তখন তটিনী ক্লান্তি থাকায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভেঙে গেলে দেখে তার সামনে এইটা পাতা আছে। তার বুঝলো অতিরিক্ত ক্লান্ত থাকায় গভীর ঘুম চলে এসেছিল, যার জন্য সে টের পায়নি। তারও নীরবে কাজ করে চলে গেছে।
উমায়ের দরজা খুলে কোনো যার জন্য সে টের পায়নি আর তা আরও নীরবে কাজ করে চলে গেছে। উমায়ের দরজা খুলে কোনো দিকে না তাকিয়ে সোজা তার দিকে নজর ফেলল আর তটিনীকে গম্ভীর কণ্ঠে জানায়, এখন যে রুমে দুজন মানুষ আসবে তারা যা যা করতে বলবে তারা যা যা করতে আর বলতে বলবে তাই করবি। তাদের সামনে যেন আমি তোর কোনো রকম বেয়াদবি করতে না দেখি। একটু থেমে উমায়ের তটিনীর সামনে এসে তার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে হুস্কি স্বরে বলে উঠছে, আর যদি করিস তারপর তোর সাথে যা যা হবে তার জন্য কিন্তু মোটেও আমি দায়ী থাকবো না। তটিনী তার কানের কাছে এমন করে বলায় তার সারা শরীর কেঁপে উঠল। আর দুজন মানুষ তার রুমে কি করতে আসবে সে খারাপ কিছু ভেবে নিল আর মনে মনে পণ করে নিল সে কখনোই তার কথা শুনবে না, তাতে তার মৃত্যু হোক তাও না। সে কিছু বলতে যাবে তার আগেই সেই দরজা দিয়ে প্রবেশ করলো উমায়ের অ্যাসিস্ট্যান্ট নাবিদ আর তার সাথে একটা হুজুর আর উকিলের মতো দেখতে দুইজন বয়স্ক পুরুষ, কারণ তাদের গায়ে পরিধান পোশাক দেখেই তাদের পরিচয় বোঝা যাচ্ছে আর তাদের পিছে লেজ। কিন্তু তটিনী এদের কাউকেই চিনতে পারল না। তাদের দেখে উমায়ের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর গুরুগম্ভীর কণ্ঠে কাজীকে তার কাজ শুরু করার আদেশ দেয়। কাজী নাভিদের কথা মতো প্রথমে লেখালেখি করে এনেছিল, তাই এখন বিয়ে পড়ানো শুরু করে দিল। এদিকে তটিনী এসব দেখে হতবাক হয়ে দাঁড়ালো। সে মোটেও এখন এমন কিছু আশা করেনি। তখন উমাইর তাকে বিয়ে করার কথা বললেও সে বিশেষ একটা পাত্তা দেয়নি, কিন্তু সে কি আর জানতো যে এই ব্যক্তি যেই কথা একবার বলে সেটা করেই ছাড়ে। তটিনী একবার খোলা দরজার দিকে তাকালো, তারপর উমাইরের দিকে তাকিয়ে দেখলো সে ফোনে কিছু একটা করছে।